আসসালামু আলাইকুম। টেকনিক ইজি এডুকেশনের পক্ষ থেকে নবম দশম শ্রেণীর শিক্ষার্থীদের জানাচ্ছি শুভেচ্ছা। আজকের পর্বে আমরা চট্টগ্রাম বোর্ড 2020 সালে আসা একটা সৃজনশীল নিয়ে তোমাদের সাথে আলোচনা করি। চলো কি বলছে দেখো তো প্রশ্নটায়, যে আমজাদ সাহেবের লেবু বাগানের গাছগুলো রোগাক্রান্ত হওয়ায় ফলন কম দেয়। তাহলে ওনার লেবু বাগানের লেবু গাছগুলা ফলন কম দেয়, মানে লেবু কম ধরে আর কি। তাই তিনি গবেষণাগারে লেবু গাছের কুড়ি থেকে এক প্রকার উচ্চ ফলনশীল, দেখো প্রথমে তার গাছগুলা ফলন ঠিকমতো হচ্ছিল না বা কম হচ্ছিল, সেক্ষেত্রে উনি উচ্চ ফলনশীল এবং রোগ প্রতিরোধী, মানে যে কোনো ভাইরাস ব্যাকটেরিয়া হচ্ছে আক্রমণ করতে পারে না এরকম রোগ প্রতিরোধী চারা তৈরি করছে। কোথা থেকে তৈরি করলো দেখো, কুড়ি থেকে। কুড়ি বলতে হচ্ছে ছোট্ট, মানে তৈরি হচ্ছে কোনো একটা কুড়ি পাতা, যদি আমরা বলি যে ছোট্ট পাতাটা, নর্মাল পাতাগুলো এরকম হয় শেপে, আর ও হচ্ছে এখনো ছোট বা কুড়ি, তাহলে গাছের কুড়ি থেকে উনি উচ্চ ফলনশীল মানে উন্নত বৈশিষ্ট্য সমৃদ্ধ আরো লেবু গাছের চারা তৈরি করতে পারছে। কিভাবে তৈরি করলো? গবেষণাগারের ভিতরে। তাহলে আমরা বুঝতে পারতেছি এই প্রক্রিয়াটা হচ্ছে আমাদের টিস্যু কালচার, যেটাকে আমরা বলি। একটা ছোট্ট টিস্যু থেকে আমরা পূর্ণাঙ্গ একটা উদ্ভিদ তৈরি করে ফেলবো। তাহলে এই প্রক্রিয়াটা হচ্ছে আমাদের টিস্যু কালচার প্রক্রিয়া। তার মানে আমরা উদ্দীপকটা বুঝতে পারলাম, টিস্যু কালচারের কথাবার্তা বলছে। এরপরে দেখো ক নাম্বারে কি জিজ্ঞেস করছে, জিএমও কি। জিএমও হচ্ছে এরকম একটা উদ্ভিদ যেখানে ভিতর আমি নতুন কিছু বৈশিষ্ট্য কম্বিনেশন ঘটাবো। ধরো আমার কাছে দুই ধরনের আম গাছ আছে। একটা আম, মানে যে গাছটার আমগুলো অনেক বড় বড় হয় কিন্তু টক হয়, খাইতে মজা লাগে না। কিন্তু আরেকটা আম গাছ আছে, ওখানে আমগুলো আকারে ছোট হয় কিন্তু অনেক বেশি মিষ্টি হয়। আমি যদি পারতাম যে বড় আমগুলোও যদি মিষ্টি হইতো, মানে উন্নত বৈশিষ্ট্য দুইটা যদি একসাথে মিলাইতে পারতাম, তাহলে কতই না ভালো হইতো। এরকম উন্নত বৈশিষ্ট্য সবগুলা কিন্তু আমরা একটা জীবের ভিতর আনতে পারি। এই যে বায়োটেকনোলজি বা জীব প্রযুক্তির বদৌলতে আমরা কিন্তু এই কাজগুলো বাস্তবায়ন করতে পারতেছি। সেক্ষেত্রে ধরো আমি যে বড় আম গাছটা, মানে বড় আম হচ্ছে যেই গাছে, ওইখানে মিষ্টি যে বৈশিষ্ট্যটার জন্য দায়ী জিন, ওই জিনটা যদি ওখানে ভিতর দিয়ে দিই, সেক্ষেত্রে কি হবে, তোমার হচ্ছে ওই উদ্ভিদটা নতুন বৈশিষ্ট্য সমৃদ্ধ হয়ে যাবে। সেক্ষেত্রে ওই উদ্ভিদটাকে আমরা বলবো হচ্ছে জিএমও, যেটা এটার ফুল ফর্ম যদি আমি বলি জেনেটিক্যালি মডিফাইড অর্গানিজম। তার মানে হচ্ছে উন্নত বৈশিষ্ট্য সমৃদ্ধ যে জীবটা, ওইটাকে আমরা বলবো হচ্ছে জিএমও। তাহলে এই জায়গাটায় দেখো তো কিভাবে আমরা উত্তরটা লিখলাম, যে কোনো জীবের জিনে মিউটেশনের মাধ্যমে বা অন্য যে কোনো উপায়ে কোনো ধরনের পরিবর্তন ঘটালে, কিভাবে আমরা মিউটেশনের মাধ্যমে কোথায় পরিবর্তনটা ঘটাবো, জিনের ভেতরে, জিনের ভিতরে পরিবর্তন ঘটাবো। এই যে মিউটেশনটা বা এই যে পরিবর্তনটা, এটাকে আমরা বলবো হচ্ছে, মানে ওই জীবটাকে তখন বলবো হচ্ছে জিএমও বা জেনেটিক্যালি মডিফাইড অর্গানিজম। এরপরে দেখো খ নাম্বারটা কি বলছে, যে ডায়নোসরের বিলুপ্তির কারণ ব্যাখ্যা করতে বলছে। এখন ডায়নোসর আমরা জানি হচ্ছে অনেক কোটি বছর আগে ডায়নোসর পৃথিবীতে ছিল, কিন্তু তারা এখন আর নাই পৃথিবীতে। এই যে কোনো একটা জীবের আবির্ভাব ঘটতেছে, তারপরে সেই জীবটা পৃথিবীতে বংশবৃদ্ধি করতে থাকবে, মানে জীবনযাপন করতে থাকবে। এই যে কোটি বছর আগে একটা জীবের আবির্ভাব, ওই প্রজাতিটা যে পৃথিবীতে এরকম মানে অবস্থান করতেছে বা এক্সিস্ট করতেছে, এইটাকে আমরা বলবো হচ্ছে বিবর্তন। এখন তুমি পৃথিবীতে বসবাস করতেছো, পরিবেশ তো সবসময় তোমার অনুকূলে থাকবে না, মাঝে মাঝে প্রতিকূল পরিবেশও সৃষ্টি হবে। এখন এই যে প্রতিকূল পরিবেশে তোমার নিজেকে টিকিয়ে রাখা লাগবে। ধরো এই জায়গার আবহাওয়া আমার জন্য সুইটেবল না, আমি এই জায়গাটায় মানে অনেক বেশি উষ্ণতা বা অনেক বেশি ঠান্ডায় আমি টিকে থাকতে পারতেছি না, হয় আমার নিজেকে চেঞ্জ করা লাগবে। ধরো কোনো কোয়েল পাখি, কোয়েল পাখি যদি এরকম মানে ঠান্ডার জায়গায় বসবাস করতেছে, মানে হঠাৎ করে ধরো অনেক বেশি তুষারপাত শুরু হইলো, এখন ওই কোয়েল পাখিগুলো টিকতে পারতেছে না, হয় তারা এই জায়গা থেকে স্থানান্তরিত হয়ে অন্য কোনো জায়গায় চলে যাবে। যেমন আমরা জানি হচ্ছে তোমার সাইবেরিয়ার যে অতিথি পাখিগুলা, ওরা ওখানে প্রচন্ড শীতে টিকতে না পেরে বাংলাদেশে চলে আসে, মানে এই যে এইদিকে যে নাতিশীতোষ্ণ দেশগুলোতে যেখানে শীত তুলনামূলক কম পড়ে, এইদিকে জায়গাগুলো হচ্ছে শিফট হয়ে চলে আসে। তারপরে ধরো হচ্ছে তুমি শিফট হয়ে অন্য জায়গায় চলে গেলা, অথবা ওই কোয়েল পাখিগুলো যদি নিজেদের পালকের সংখ্যা বাড়ায় ফেলাইতো, সেক্ষেত্রে কি হইতো বলতো, ওরা কিন্তু ওইখানে মানে পালক যদি অনেক বেড়ে যাইতো, সেক্ষেত্রে ওরা কিন্তু শীতটা মোকাবেলা করতে পারতো। তাহলে হয় তুমি শিফট হয়ে অন্য জায়গায় চলে যাও, না হলে যে জায়গায় আসো ওই জায়গায় নিজেকে চেঞ্জ করো। এই যে পরিবর্তনটা, খাপ খাওয়ানোর উদ্দেশ্যে যে পরিবর্তনটা, এটাকে আমরা বলবো হচ্ছে অভিযোজন। এখন তুমি অভিযোজিত হইছো, তুমি আরো কিছু বছর আরও বছরের পর বছর তুমি পৃথিবীতে এক্সিস্ট করতেছো, আবার বংশবৃদ্ধি করতেছো, এটা হচ্ছে বিবর্তন। আর মাঝখানে যে খাপ খাওয়াইলা, এই জায়গাটা হচ্ছে অভিযোজন। তাহলে ডাইনোসর বিলুপ্ত হয়ে গেছে, বা যে কোনো জীব, আরও অনেক জীবিত পৃথিবীতে আদিমকালে ছিল, এখন কিন্তু তারা নাই। এই বিলুপ্তির কারণ হচ্ছে তারা অভিযোজিত হইতে পারে নাই বা খাপ খাওয়াইতে পারে নাই।
তাহলে ডাইনোসরের বিলুপ্ত হওয়ার কারণ হচ্ছে তাদের অভিযোজন ক্ষমতা ছিল না, বিবর্তনের ধারায় ওরা হচ্ছে অভিযোজিত হইতে পারে নাই। ডাইনোসর আর তেলাপোকা কিন্তু একই সময় থেকেই পৃথিবীতে আছে, তেলাপোকা এখনো টিকে আছে কিন্তু ডাইনোসর বিলুপ্ত হয়ে গেছে। তাহলে অভিযোজন ক্ষমতা আমরা কার বেশি বলবো? তেলাপোকার ক্ষেত্রে অভিযোজন ক্ষমতা বেশি। তাহলে ডাইনোসরের বিলুপ্ত হওয়ার কারণ হচ্ছে বিবর্তন বা খাপ খাওয়াইতে না পারা। চলো এই জায়গাটা আমরা একটু পড়ি। সময়ের সাথে সাথে যে প্রজাতিটি অভিযোজিত হওয়ার ক্ষমতা যত বেশি, সে বিবর্তনের আবর্তনে তত বেশি দিন টিকে থাকে। অভিযোজন বলতে আমরা খাপ খাওয়ানো বুঝাচ্ছি, খাপ খাইয়ে টিকে থাকা, খাপ খাইয়ে টিকে থাকার যে প্রক্রিয়াটা, এই যে অভিযোজন ক্ষমতা যার যত বেশি, সেই জীব পৃথিবীতে তত বেশি দিন টিকে থাকবে। আবার কম, যদি অভিযোজন ক্ষমতা কম হয় সেক্ষেত্রে তারা বিলুপ্ত হয়ে যাবে, পৃথিবীর প্রতিকূল পরিবেশের সাথে ওরা টিকে থাকতে পারবে না। পৃথিবী সবসময় যোগ্যতমদেরকেই টিকিয়ে রাখে, তুমি যদি অযোগ্য হও সেক্ষেত্রে তুমি পৃথিবীতে টিকে থাকতে পারবে না। যোগ্যতমের জয়, এটা হচ্ছে ডারউইনের মতবাদে আমরা পড়ছিলাম যে উনি এরকম বলছিল যে যোগ্যতমরাই হচ্ছে তোমার প্রাকৃতিক নির্বাচনে বা প্রকৃতি তাদেরকেই নির্বাচন করে যারা যোগ্য হয়। সেক্ষেত্রে ডাইনোসর যোগ্য ছিল না, ওরা অভিযোজিত হইতে পারে নাই, সেজন্য ওরা বিলুপ্ত হয়ে গেছে। তাহলে অভিযোজন ক্ষমতা কম অথবা বিবর্তনের ধারায় টিকতে পারে নাই, এই কথাবার্তাগুলোই হচ্ছে আমরা ডাইনোসরের ক্ষেত্রে বুঝতে পারলাম। এরপরে চলো, উদ্দীপকে উদ্ভিদটির উন্নয়নে আমজাদ সাহেবের গৃহীত যে কৌশলটা, কি উদ্ভিদ, ওই যে তার লেবু গাছে ফলন ভালো হচ্ছিল না, তারপরে উনি উন্নত একটা লেবু গাছ তৈরি করছে, যেই লেবু গাছটায় তোমার হচ্ছে মানে বেশি ফলন হচ্ছিল আর রোগ প্রতিরোধ ক্ষমতা বেশি ছিল, মানে হচ্ছে উন্নত কিছু বৈশিষ্ট্য ছিল। তাহলে ওনার গৃহীত যে কৌশলটা, এটা আমাদের কি ছিল? টিস্যু কালচার ছিল। টিস্যু কালচারের মাধ্যমে আমরা কুড়ি থেকে, ছোট্ট একটা কুড়ি থেকে নতুন একটা উদ্ভিদ তৈরি করে ফেলতে পারবো। তাহলে এই যে টিস্যু কালচার প্রসেসটা, চলো এইটা আমরা একটু বুঝি। এই জায়গাটায় দেখো, সবার প্রথমে এটা একটা মাতৃ উদ্ভিদ, একটা মাতৃ উদ্ভিদ আমি নির্বাচন করলাম। এই যে মাতৃ উদ্ভিদটা, এই মাতৃ উদ্ভিদটা হইতে হবে তোমার অবশ্যই স্বাস্থ্যবান, রোগমুক্ত এবং উন্নত বৈশিষ্ট্য সমৃদ্ধ একটা উদ্ভিদ। এখন এই মাতৃ উদ্ভিদটা থেকে আমি পুরা সব কিছু নিব না, ছোট্ট একটা অংশ বেছে নিব, যেটাকে আমরা ওই যে উদ্দীপকে কুড়ি বলা ছিল, ধরো আমি কুড়ি বেছে নিলাম। অথবা তুমি চাইলে পার্শ্ব মুকুল বা শীর্ষ মুকুল, পরাগরেণুও নিতে পারো। এছাড়াও হচ্ছে মানে বিভাজিত হবে, মানে তুমি শিওর যে এই জায়গাটা বিভাজিত হবে এরকম জায়গা নেওয়া লাগবে। উনি যেরকম ছোট্ট একটা পাতা নিছিল, এই ছোট পাতাটা গাছের অন্যান্য পাতার তুলনায় অনেক বেশি ছোট, তুমি দেখেই বুঝতে পারতেছো যে এই ছোট্ট পাতাটা অবশ্যই বিভাজিত হবে বা ওর ভিতরে ভাজক টিস্যু থাকতেছে। তাহলে আমি এখন যে অংশটা চুজ করে নিলাম, এখানে কোনো রোগ জীবাণু থাকা যাবে না আর বিভাজন অক্ষম হইতে হবে। তাহলে এটাকে আমরা বলবো হচ্ছে এক্সপ্ল্যান্ট। এই এক্সপ্ল্যান্টটা নিয়ে দেখো তো আমি একটা কৌটোর ভিতর দিলাম, এটা কিন্তু যেন তেন কৌটো না, এখানের ভিতরে আমি আরও সংযোজিত করছি উদ্ভিদের বৃদ্ধির জন্য প্রয়োজনীয় সব ধরনের উপাদান। উদ্ভিদের বৃদ্ধির জন্য কি কি প্রয়োজন বলো তো? ওর সুক্রোজ প্রয়োজন, তারপরে ভিটামিন, খনিজ লবণ, এগুলো সব প্রয়োজন না একটা উদ্ভিদের বৃদ্ধির জন্য? এই সব কিছু আমি এখানে ভিতর দিলাম। তারপরে উদ্ভিদের বৃদ্ধির যে হরমোনগুলা, ফাইটো হরমোন এখানে ভিতর দিলাম। সব কিছু দিয়ে এগার এগার দিয়ে জমাট বাঁধায় একটা মিডিয়াম তৈরি করলাম। তাহলে এই যে মিডিয়ামটা, এই মিডিয়ামের ভিতর আমি এটাকে স্থাপন করব। এখন স্থাপন করার পরে এই যে পুষ্টি উপাদানগুলো দিছি, এই কোষগুলা পুষ্টি পেয়ে মানে বিভাজিত হইতে থাকবে, তখন এখানে ক্যালাস তৈরি হইল। ক্যালাস মানে হচ্ছে টিস্যু মণ্ড, টিস্যু মণ্ড মানে অনেকগুলো টিস্যু একসাথে দলা পাকায় আছে। এখান থেকে আমি চুজ করে পরিপুষ্ট কোষগুলা নিব। দেখো এই জায়গায় কিছু কোষ আমি বেছে নিলাম, এগুলা আলাদা করা কোষ, যেগুলা মানে সবগুলো কোষ তো আর পারফেক্ট হবে না, বেছে বেছে আমি মানে সুন্দর মনে হয়েছে বা পরিপুষ্ট মনে হয়েছে এরকম কোষগুলা নিলাম। এরপরে এই কোষগুলা মিলে দেখো ছোট্ট একটা চারা তৈরি করছে, এই ছোট্ট মানে অণু চারা তৈরি করলো। এখন তাকাও তো, এই অণু চারাটার কোনো মূল নাই, শিকড় নাই। তাহলে আমাদের কি করা লাগবে? শিকড় না থাকলে তো নিজে নিজে তোমার মাটি থেকে খনিজ উপাদানগুলা বা প্রয়োজনীয় উপাদানগুলো নিতে পারবে না, পানি নিতে পারবে না। সেজন্য আমাদের এখন ওর মূল তৈরি করা লাগবে। এখন আমি ওকে দিয়ে দিলাম মূল উৎপাদন মিডিয়ামে। এই যে মিডিয়ামগুলোতে দেওয়ার আগে অবশ্যই তোমাকে এনশিওর করতে হবে তোমার এই প্রসেসটা জীবাণুমুক্ত আছে কিনা, কারণ এই জায়গাটা আমাদের অনেক ব্যয়বহুল একটা প্রসেস কিন্তু। কারণ দেখো এই যে জিনিসপাতিগুলো আমি ওদেরকে সাপ্লাই দিচ্ছি, এগুলা প্রকৃতিতে অ্যাভেলেবেল, সৃষ্টিকর্তা আমাদেরকে দিয়ে রাখছে। কিন্তু তুমি যখন কৃত্রিমভাবে করতে যাবা, তখন এই যে সুক্রোজ, এই যে ফাইটো হরমোনগুলা, খনিজ লবণ, এগুলো তোমার আনতে অনেক বেশি মানে কস্ট পড়ে যায়। যার জন্য এত ব্যয়বহুল প্রক্রিয়াটা তো আমরা এভাবে ড্যামেজ হয়ে যেতে দিতে পারি না, মানে জীবাণুর অ্যাটাক হইলে কিন্তু এটা ড্যামেজ হয়ে যাবে। যার জন্য আমরা কি করব, এটাকে জীবাণুমুক্ত অটোক্লেভ যন্ত্রে রাখবো।
এখন আমরা জীবাণুমুক্ত করার জন্য কি করব, এটাকে অটোক্লেভ যন্ত্রে রাখবো। অটোক্লেভ যন্ত্রের ভিতর 121 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় 20 মিনিট ধরে রাখবো। এখানে কি হবে, 15 স্কোয়ার পাউন্ড চাপ আমাদের দেওয়া লাগবে। তাহলে এই যে মিডিয়ামটা তৈরি করলাম, এখানে কি হবে, জীবাণুগুলা ধ্বংস হয়ে যাবে। এরপরে আমরা মূল উৎপাদন মিডিয়ামে রাখলাম, দেখো মূল তৈরি হইলো, তারপরে গাছটা আরেকটু পাতাগুলা মানে গাছটা বৃদ্ধিপ্রাপ্ত হইলো। এখন ওর শিকড় আছে, তার মানে তুমি মাটিতে যদি এটাকে বপন করো সেক্ষেত্রে শিকড় দিয়ে ও নিজে নিজে পুষ্টি উপাদানগুলো নিতে পারবে, এতটুকু আমাদের মানে ইনশিওর করা লাগবে। এবার আমরা চলো এটাকে মাঠ পর্যায়ে স্থাপন করে দিই, মানে মাটিতে দিয়ে দিই। মাটিতে যখন দিচ্ছি এই যে ও শিকড় দিয়ে নিজে নিজে কিন্তু পুষ্টি উপাদান বা পানি সব কিছু নিতে পারতেছে। তাহলে এই গাছটা থেকে, এই গাছের কুড়ি থেকে আমি এরকম গবেষণাগারে কতগুলা প্রসেস সম্পন্ন করে কি করলাম দেখো তো, এখানে হচ্ছে নতুন একটা গাছ তৈরি করলাম। এই যে গাছটা মাতৃ উদ্ভিদের সমগুণ সম্পন্ন, মানে মাতৃ উদ্ভিদ বলতে আমি যে উন্নত ফলনশীল যে লেবু গাছটা নিছিলাম ওইরকম একটা লেবু গাছ আমি পাইছি। এই লেবু গাছটাও আমাকে অনেক বেশি লেবু দিবে এবং ওইটার কোনো রোগ প্রতিরোধ ক্ষমতা অনেক বেশি থাকবে, মানে রোগ বা ভাইরাস ব্যাকটেরিয়া ওকে আক্রমণ করতে পারবে না। তাহলে দেখো আমি গবেষণাগারে ছোট্ট জায়গার ভিতরে এই যে কিছু কনিক্যাল ফ্লাক্স, কিছু টেস্ট টিউব দিয়ে কিন্তু আমি কাজটা সম্পূর্ণ করে ফেললাম। তাহলে আমার এখানে আবাদের জন্য অনেক বেশি জমিও প্রয়োজন হচ্ছে না, মানে অনেক বেশি ঝামেলা লাগতেছে না। এখানে আমরা গবেষণাগারে বসে ছোট্ট পরিসরেই কিন্তু অনেকগুলো চারা উৎপন্ন করে ফেলতে পারতেছি। আমরা মানে এখানে আমরা একটা করে দেখাইছি, কিন্তু চারা মেইনলি আমরা উৎপন্ন করব অনেকগুলা। ব্যয়বহুল একটা কস্ট এই জায়গায় তো হচ্ছে, মানে একটা উৎপন্ন করতে গেলে ওইটা যদি ড্যামেজ হয়ে যায় সেক্ষেত্রে তো আমাদের লস হয়ে যাবে, যার জন্য আমরা অসংখ্য চারা তৈরি করব। তাহলে এই মাতৃ উদ্ভিদ থেকে শুরু করে এই প্রসেস সম্পন্ন করে আবার এরকম একটা মাতৃ উদ্ভিদ তৈরি করার যে প্রক্রিয়াটা, এটাকে আমরা বলবো হচ্ছে টিস্যু কালচার প্রক্রিয়া। কারণ আমরা একটা টিস্যু নিয়ে কাজ শুরু করছি, একটা টিস্যু থেকে পুরো একটা উদ্ভিদ তৈরি করে ফেলছি। এই প্রক্রিয়াটাই হচ্ছে আমাদের টিস্যু কালচার প্রক্রিয়া। তাহলে উদ্দীপকের উদ্ভিদটির উন্নয়নে আমজাদ সাহেবের গৃহীত যে কৌশল, ওই কৌশলটা আমরা ব্যাখ্যা করতে পারলাম। এখন তোমাকে লিখতে হবে পয়েন্ট আকারে। সবার প্রথমে যে 1 নম্বর পয়েন্টে লিখবো মাতৃ উদ্ভিদ নির্বাচন, 2 নম্বর পয়েন্টে লিখবো যে তোমার আবাদ মাধ্যম তৈরি, তারপরে ক্যালাস সৃষ্টি, মূল উৎপাদন মাধ্যমে প্রয়োগ, তারপরে আমাদের হচ্ছে মাঠ পর্যায়ে স্থাপন। এরকম 5টা পয়েন্ট আকারে, মানে আমি যেভাবে মুখে তোমাকে বললাম ওই কথাগুলোই হচ্ছে পয়েন্ট আকারে লিখবো। ওই যে কোন যন্ত্র, অটোক্লেভ যন্ত্র, কত চাপ, কত মিনিট, এই কথাবার্তাগুলো সব কিছু হচ্ছে, মানে আমি মুখে যে কথাবার্তাগুলো বললাম ওই সব কিছুই হচ্ছে এই উত্তরটাতে আমরা কি করব, পয়েন্টে পয়েন্টে সাজায় লিখবো। আর চিত্র যেটা দেখালাম অবশ্যই এই চিত্রটাও ইনক্লুড করা লাগবে। এখন আমরা পিডিএফ দেখে রিডিং করার কোনো দরকার নেই, কারণ আমি কনসেপ্টটা তোমাদেরকে বুঝাতে পারছি। তোমাদের কাছে ইজি বায়োলজি বই আছে না, ইজি বায়োলজি বইয়ে তোমাদের জন্য সাজিয়ে লেখা আছে। এরপরে আসো আমরা ঘ নাম্বারটা যে কি বলছে দেখো তো, বিভিন্ন উদ্ভিদের উন্নয়নে আমজাদ সাহেবের কৌশলের প্রয়োগ লাভজনক বিভিন্ন ক্ষেত্রে, উদ্ভিদের ক্ষেত্রে। এই যে দেখো এখানেই দেখো যে উনি কি করলো, একটা লেবু গাছের চারা থেকে তোমার মানে একটা কুড়ি থেকে উন্নত বৈশিষ্ট্যের লেবু গাছ তৈরি করে ফেললো। সেক্ষেত্রে এটা অবশ্যই লাভজনক, আমরা বুঝতেই পারতেছি। তাহলে চলো আমরা যে প্রথমে আমজাদ সাহেবের প্রযুক্তিটা হচ্ছে টিস্যু কালচার প্রযুক্তি, এই টিস্যু কালচারটা আগে বলে দিব যে টিস্যু কালচার প্রযুক্তি এটা কি জন্য লাভজনক। এই কথাবার্তাগুলো এখন দেখো, এই প্রযুক্তি প্রয়োগ করে আমরা কি করতে পারতেছি, উদ্ভিদের একটা অংশ, দেখো ছোট্ট একটা অংশ উদ্ভিদাংশ থেকে কম সময়ে একই বৈশিষ্ট্য সম্পন্ন একাধিক চারা উৎপন্ন করতে পারতেছি। দেখো উদ্ভিদের ছোট্ট একটা অংশ থেকে, উদ্ভিদের বীজও লাগবে না, কোনো গ্যামেটও লাগবে না, ছোট্ট একটা অংশ শুধু নিবা। আর উদ্ভিদটা যখন তুমি বাছাই করতে যাবা তখন যেরকম বৈশিষ্ট্য বাছাই করবা হুবহু সেম বৈশিষ্ট্য আমরা পাবো। এই জায়গাটাই হচ্ছে এখানে বেনিফিট, যে তুমি চুজ করার সময় মাতৃ উদ্ভিদটা খুবই মানে ভালো বৈশিষ্ট্য সম্পন্ন চুজ করবা। সেক্ষেত্রে তোমার যে চারা গাছ বা বাবু গাছগুলো যে আমরা পাবো ওগুলো সবাই হচ্ছে এরকম উন্নত বৈশিষ্ট্য সমৃদ্ধ হবে। তাহলে অল্প একটু সময় লাগবে, একই বৈশিষ্ট্য সম্পন্ন অসংখ্য চারা। এই যে দেখো এই জায়গাটা পড়লে কত ভালো লাগে, আমরা কতগুলো চারা তৈরি করতে পারতেছি, মানে অল্প সময়ের ভিতর এতগুলো চারা তৈরি করতে পারতেছি। চারাগুলো কিরকম হবে, রোগমুক্ত হবে। অবশ্যই যে আমরা কতবার তোমার অটোক্লেভ যন্ত্রে দিয়ে হচ্ছে জীবাণুমুক্তকরণ করছি, সেক্ষেত্রে অবশ্যই রোগমুক্ত হবে। আর বিশেষ করে ভাইরাস মুক্ত চারা উৎপাদন করা যায়, ভাইরাস ব্যাকটেরিয়া মুক্ত এই চারাগুলো আমরা তৈরি করতে পারি। তোমরা অনেক সময় দেখবা যে উদ্ভিদের ক্ষেত্রে ভাইরাস আক্রমণ করলে আমরা পেঁপের উপরে ছোট ছোট রিং স্পট পড়তে দেখি, গোল গোল হচ্ছে স্পট পড়ে, ওগুলো হচ্ছে পাপায়া রিং স্পট ভাইরাসের কারণে হয়। আবার পাটের ভিতর দেখবা পাটের তোমার লাল লাল দাগ হয়ে যায় পাটের ক্ষেত্রে, সেক্ষেত্রে ওইটা হচ্ছে আমাদের টোবাকো মোজাইক ভাইরাস হচ্ছে এই কাজটা করে।
আবার টমেটোর ক্ষেত্রেও আমরা মোজাইক ভাইরাস দেখতে পাই, ওটাকে বলি হচ্ছে টমেটো মোজাইক ভাইরাস। এরকম বিভিন্ন ধরনের ভাইরাসের আক্রমণে কিন্তু উদ্ভিদগুলো নষ্ট হয়ে যায় বা ফসলটা নষ্ট হয়ে যাচ্ছে। সেক্ষেত্রে এই প্রক্রিয়ার মাধ্যমে আমরা কিন্তু রোগমুক্ত চারা উৎপন্ন করতে পারতেছি। তারপরে দেখো 3 নম্বর পয়েন্টটা কি বলছে, এই পদ্ধতিতে সারা বছরই চারা উৎপন্ন করা যায়। এখন সারা বছর চারা উৎপন্ন করা যায় শুনলে মনে হবে যেন স্বাভাবিক একটা কথা, আসলে ঋতুভিত্তিক চারা উৎপাদনের যে সীমাবদ্ধতা ওইটা থেকে আমরা রেহাই পাচ্ছি। ধরো শীতকালে কোনো একটা ফসল অনেক ভালো হয়, সেটা তুমি এখন গরমকালে তৈরি করতে পারতেছো না, বা ওই উদ্ভিদটা গরমকালে হচ্ছে না, নষ্ট হয়ে যাচ্ছে। এরকম ঋতুভিত্তিক যে একটা সীমাবদ্ধতা, ওই সীমাবদ্ধতাটা আর থাকে না। তুমি যে কোনো সময় যখন তোমার ইচ্ছা, যে উদ্ভিদ ইচ্ছা তৈরি করতে পারবা, শীতকালের হোক বা গরমকালের হোক। আবহাওয়া বা ঋতু এই জায়গায় তোমাকে কোনো মানে সমস্যা সৃষ্টি করতে পারবে না। তাহলে এই কথাটাই বলছে যে এই পদ্ধতিতে সারা বছরই চারা উৎপাদন করা যায়, কম সময়ে কম জায়গায়। এখন কম সময় তো এটা তো আমরা প্রথম পয়েন্টটাতেই বুঝছি, কিন্তু জায়গাও কম লাগবে। এখন নার্সারি করতে গেলে বা চারা উৎপাদন করতে গেলে আমরা দেখতে পাই অবশ্যই অনেক বেশি মাটি আবাদ করা লাগবে, লাঙ্গল দিয়ে তোমার হচ্ছে মানে অনেক কিছু নিড়ানি দেওয়া লাগবে, অনেক প্রসেস সম্পন্ন করা লাগবে, মানে ন্যাচারাল পদ্ধতি যদি করতে চাও। কিন্তু যদি টিস্যু কালচারে আমরা করতে যাই সেক্ষেত্রে আমাদের কিন্তু এরকম জায়গা জমি মাটি নিয়ে ঘাটাঘাটি এগুলো কিছুই করা লাগতেছে না, শুধু একটা ছোট্ট অংশ নিয়ে আসবা, ওখান থেকে সব কিছু হয়ে যাবে। তাহলে কম সময় কম জায়গায়, যে জায়গা কম লাগতেছে, এটা হচ্ছে একটা সুবিধা। আর কম সময় এটা তো অবশ্যই সুবিধা। বিলুপ্ত প্রায় উদ্ভিদ উৎপাদন এবং সংরক্ষণ করতে টিস্যু কালচার একটি নির্ভরযোগ্য প্রযুক্তি। নির্ভরযোগ্য কি জন্য? কারণ এই উদ্ভিদটা বিলুপ্ত হয়ে যাচ্ছে। বিলুপ্ত হয়ে যাওয়ার কারণ যে কোনো কিছু হইতে পারে, ও এই পরিবেশে খাপ খাওয়াইতে পারতেছে না, অথবা তোমার হচ্ছে চারা তৈরি হচ্ছে না, এরকম বিলুপ্ত হয়ে যাচ্ছে। এখন কোনো একটা জীব বা কোনো একটা প্রজাতি যদি বিলুপ্ত হয়ে যায়, সেটা কিন্তু আমাদের জীব বৈচিত্র্যের উপর অনেক ক্ষতিকর প্রভাব ফেলে। যার জন্য আমরা কি করব, কোনো একটা উদ্ভিদ বা প্রাণীকে অবশ্যই বিলুপ্তির হাত থেকে রক্ষা করা আমাদের দায়িত্ব। বিলুপ্ত প্রায় উদ্ভিদগুলোকে এই টিস্যু কালচারের মাধ্যমে আমরা অসংখ্য চারা তৈরি করে ফেলবো। ওই চারাগুলা মাটিতে বপন করলে কি হবে, আবার বড় গাছ হয়ে যাবে। তাহলে ওই গাছটা আমরা সংখ্যা বৃদ্ধি করে ফেললাম, তাহলে কি সে এখন বিলুপ্ত হচ্ছে? হচ্ছে না। তাহলে আমরা বিলুপ্তির হাত থেকে রক্ষা করে ফেললাম। এখন তারপরের পয়েন্টটা দেখো কি বলছে, যে ভ্রূণ থেকে কালচার পদ্ধতিতে সরাসরি উদ্ভিদ সৃষ্টি করা যায়। এখন টিস্যু কালচার, মেরিস্টেম কালচার বা ভ্রূণ কালচার, এখানে কি হয়, ভ্রূণ থেকে ছোট্ট গাছ। এখন তুমি জানো যে ছোট্ট জীবগুলা তো তোমার পরিবেশে এত বেশি টিকে থাকতে পারে না, বা ওদের রোগ প্রতিরোধ ক্ষমতা খুবই কম থাকে। এমন সময় তুমি ভ্রূণটা থেকে সরাসরি মানে গাছ, এই কালচার পদ্ধতিতে গাছ, বড় গাছ তৈরি করে ফেলতে পারতেছো। সেক্ষেত্রে ভ্রূণটা নষ্ট হয়ে যাওয়ার কোনো আশঙ্কা থাকে না। মানে এরকম যদি হয় যে জীবনী শক্তি কম, মানে ভ্রূণগুলো তুমি আগে উৎপন্ন করছো বা চারা মরে যাচ্ছে, সেক্ষেত্রে আমরা এই টিস্যু কালচার পদ্ধতিতে কি করতে পারি, সংখ্যা বৃদ্ধি করতে পারি। তারপর দেখো কি বলছে, নতুন প্রকৃতির উদ্ভিদ উদ্ভাবনে টিস্যু কালচার প্রযুক্তির ব্যবহার। এখন নতুন প্রকৃতি বলতে বুঝাইছে তোমার নর্মাল যে মানে এখানে যে প্রজাতিটা আছে, এখানে গাছগুলা কি করে, মানে এরকম বৈশিষ্ট্য ওদের ভিতরে নাই। ধরো তোমার বাড়ি হচ্ছে কোনো সমুদ্র উপকূলের পাশে, সেখানে লবণাক্ত পরিবেশ থাকবে, মানে মাটিতে লবণ বেশি থাকবে। সেক্ষেত্রে তুমি দেখতে পাচ্ছ যে লবণাক্ত মাটিতে ওই গাছগুলা বেঁচে থাকতে পারতেছে না। সেক্ষেত্রে আমরা কি করব, এই টিস্যু কালচার পদ্ধতিতে নতুন মানে রিকম্বিনেন্ট ডিএনএর মাধ্যমে ধরো নতুন বৈশিষ্ট্য সম্পন্ন কোনো একটা উদ্ভিদ তৈরি হইলো, যেটা তোমার হচ্ছে এই লবণাক্ত মাটিতে টিকে থাকতে পারতেছে। এখন ওই লবণাক্ত পরিবেশে টিকে থাকা একটা উদ্ভিদ থেকে টিস্যু নিয়ে আমরা ওর সংখ্যা বৃদ্ধি করব। সেক্ষেত্রে নতুন প্রকৃতির মানে উদ্ভব আমরা দেখতে পাইলাম। এই কথাটাই বলা হয়েছে যে নতুন প্রকৃতির উদ্ভিদ উদ্ভাবন। কিন্তু নর্মালি আমরা কি দেখতে পাই, টিস্যু কালচারে কিন্তু তোমার হুবহু মাতৃ উদ্ভিদের গুণ সম্পন্ন মাতৃ উদ্ভিদ ঠিক আছে, কিন্তু নর্মালি এখানে যেই মানে এই মাটিতে যেই উদ্ভিদগুলো টিকতে পারতেছে না, বা এই উদ্ভিদের বৈশিষ্ট্য নর্মালি যেরকম, ওইখানে তুমি উন্নত একটা বৈশিষ্ট্যের মানে উদ্ভিদ এনে এখানে তোমার সংখ্যা বৃদ্ধি করলা, বা এইখানে টিকার মতো করে ওই মানে টিকতে পারবে এরকম উদ্ভিদের সংখ্যা বৃদ্ধি করলা, সেক্ষেত্রে নতুন প্রকৃতির উদ্ভাবন ঘটলো। এরকম মানে একটু ঘুরায় বলছে কথাটা। তাহলে নতুন প্রকৃতির উদ্ভিদের উদ্ভাবন ঘটলো টিস্যু কালচারের মাধ্যমে। জোজোবা নামক বিরল প্রকৃতির উদ্ভিদের বংশবৃদ্ধি আছে। এই জায়গাটা আমি বলি, উড়োজাহাজ বা রকেট চালানোর জন্য আমরা প্রথমে যে তেলটা ব্যবহার করতাম, ওইটা আসতো হচ্ছে তোমার তিমি মাছের তেল থেকে। এখন তুমি সমুদ্রের নিচে যায় তিমি মাছের কাছ থেকে তেল আনা তো অনেক বেশি রিস্কি হয়ে যায়, আবার তিমি মাছেরও তো এই সময় ক্ষতি হবে, তিমি মাছের সংখ্যা তাহলে কমে যাবে। এইটার অল্টারনেটিভ হিসেবে আমরা এখানে জোজোবা গাছের তেল ব্যবহার করতে পারি। এখন জোজোবা গাছটাও এত বেশি হয় না,
টিস্যু কালচারের মাধ্যমে আমরা জোজোবা গাছ অনেকগুলা বানায় ফেলাইলাম, ওই অনেকগুলা জোজোবা গাছ থেকে অনেকগুলা তেল পাইলাম। এখন আমাদের তিমি মাছকেও ডিস্টার্ব করা লাগে না, আর আমাদের মানে জোজোবা গাছ যে কম এটারও একটা মানে অসুবিধা আমাদের হচ্ছে না। আমরা টিস্যু কালচারের মাধ্যমে অনেকগুলো জোজোবা গাছ বানিয়ে ওখান থেকে তেল নিয়ে আমাদের যা লাগতেছে, যত রকেট উড়ানো লাগতেছে আমরা উড়াইতে পারতেছি। এরপরে আসো, দেশি বিদেশি অর্কিডের চারা ছাড়াও চন্দ্রমল্লিকা, গ্ল্যাডিওলাস, লিলি এগুলো তৈরি করা যাচ্ছে। এরপরে কি বলছে দেখো তো, যে দেশি বিদেশি অর্কিডের চারা ছাড়াও চন্দ্রমল্লিকা, গ্ল্যাডিওলাস, লিলি, কার্নেশন এই প্রভৃতি যে ফুলগুলা এগুলো উৎপাদনকারী উদ্ভিদের চারা উৎপাদন করা সম্ভব হচ্ছে। তার মানে যেই মানে অনেক রেয়ার বা চারা উৎপন্ন করা কঠিন হইতো এরকম ফুলগুলার চারাও কিন্তু আমরা অনেক সহজে অনেকগুলো চারা তৈরি করতে পারতেছি। এরপরে বিভিন্ন কাঠ উৎপাদনকারী উদ্ভিদ, ডাল জাতীয় উদ্ভিদ, শস্য এই প্রভৃতির যে উদ্ভিদগুলা এগুলা টিস্যু কালচার প্রযুক্তির মাধ্যমে মানে আমরা ওদের সংখ্যা বৃদ্ধি করতে পারতেছি। এখন শস্য যদি অনেক বেশি পরিমাণে উৎপন্ন হয় এটা তো আমাদের জন্যই ভালো, সেক্ষেত্রে কী হবে, অধিক জনসংখ্যার খাদ্যের চাহিদা পূরণ করা যাবে। তাহলে টিস্যু কালচার প্রযুক্তির মাধ্যমে আমরা কি করতে পারতেছি, অনেক অনেক অসুবিধা হইতো ওই জায়গাগুলো থেকে আমরা উতারে উঠতে পারতেছি। তাহলে বায়োলজি এবং টেকনোলজি এই দুইটা মিলে যেই প্রক্রিয়াগুলো সম্পন্ন করতেছে ওই প্রক্রিয়াটা অবশ্যই আমাদের মানে এরকম কৃষিক্ষেত্রের প্রয়োগটা আমরা অনেক বেশি দেখতে পাচ্ছি। কৃষিক্ষেত্রে ছাড়াও আরও বিভিন্ন ক্ষেত্রে হচ্ছে এই প্রয়োগের ফলে মানে অনেক বেশি উপকার হচ্ছে আমাদের, বা বাণিজ্যিক ক্ষেত্রে বলো, তোমার অর্থনৈতিকভাবে আমরা অনেক বেশি লাভবান হইতে পারতেছি। তাহলে এই টিস্যু কালচার প্রযুক্তি কাজে লাগিয়ে বর্তমানে উদ্ভিদ প্রজননের ক্ষেত্রে যেমন উন্নত জাত উদ্ভাবনে ব্যাপক সাফল্য পাওয়া গেছে, ওরকমই আবার বাণিজ্যিকভাবেও আমরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতেছে। তাহলে আমজাদ সাহেব যে টিস্যু কালচার প্রক্রিয়াটা ব্যবহার করছে ওইটা লাভজনক কিভাবে, এই যে এত এত গুরুত্বপূর্ণ কাজ আমরা যে সম্পন্ন করতে পারতেছি সেজন্য আমরা কি বলতে পারি, যে ওনার এই প্রক্রিয়াটা অবশ্যই লাভজনক বা প্রকৃতির জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ, বাণিজ্যিকভাবে ব্যবসায়িকভাবে সব কিছুর জন্য গুরুত্বপূর্ণ। তাহলে এই যে পয়েন্টগুলা কিন্তু সহজ সহজ কথাবার্তা। তাহলে আশা করি তোমাদেরকে বুঝাইতে পারছি। পরবর্তী পর্ব দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।